আসসালামু আলাইকুম। আমাদের আজকের ডে লং ওয়ার্কশপ থিঙ্ক লাইক এ প্রোগ্রামারের প্রথম সেশন থিঙ্ক বিফোর কোড। এই সেশনটি নিচ্ছেন আমাদের ওমর ফারুক নিলয় ভাইয়া। ভাইয়া ভাইয়া যদি নিজের পরিচয় দিয়ে আহ, শুরু করতেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার নাম ওমর ফারুক নিলয়। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার লেভেল 1 অ্যাট ইনোসিস সলিউশন এবং আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তো আমি আজকে আপনাদের আহ, এই ডে লং সেশনের প্রথম ক্লাস, যেটা হচ্ছে হাউ টু থিঙ্ক বিফোর কোড, আমরা এটা সম্পর্কে আহ, শুরু করব। আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করি। আশা করি আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। ওকে। যদি ক্লাস চলাকালীন সময় আপনাদের কোনো প্রবলেম থাকে, কোনো ধরনের কোয়েশ্চেন থাকে, তাহলে মিটের কমেন্ট বক্সে করবেন। আর তাহলে হচ্ছে আমি এগুলোর অ্যান্সার করার চেষ্টা করব, এবং আপনাদের সাথে যখন ইন্টারেক্টিভলি আমি ক্লাসটা কন্ডাক্ট করার চেষ্টা করব, অর্থাৎ আপনাদের যখন আমি কোনো কোয়েশ্চেন করব তখন চেষ্টা করবেন ওটার অ্যান্সার করার। তো এটা একেবারে বিগিনার লেভেলে আপনারা সবাই আছেন, যে একেবারে কম্পিটিটিভ প্রোগ্রামিং সম্পর্কে শুনছেন, জানছেন, বা হয়তো শুরু করছেন, নতুন আছেন। তো এই ক্ষেত্রে আপনারা যে কোড লিখতে যাচ্ছেন, আসলে একটা কোড লেখার ক্ষেত্রে কিভাবে থিঙ্ক করতে হয়, বা কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য আমাদের থিঙ্কিং প্রসেসটা কিরকম হতে পারে, ওই সব সম্পর্কে আমরা একটা জেনারেল যেই ধারণা আছে বা যেটা আপনাকে হেল্প করবে, একটা গাইডলাইন দিব। ফার্স্ট অফ অল আসি, কোডিং বলতে আসলে প্রোগ্রামিং বলেন বা কোডিং বলেন, এটা অ্যাকচুয়ালি একটা পারপাজে হয়, কোন একটা প্রবলেম সলভ সলভ করার জন্য। কোন একটা স্পেসিফিক হতে পারে, বা একটা বড় প্রবলেম, বাঞ্চ অফ প্রবলেমস সলভ করার জন্য হতে পারে। দ্যাট মিনস আপনি যে কোডটা লিখবেন তার অবশ্যই একটা পারপাস থাকবে। তো ওই কোডটা আপনি লেখার জন্য কিভাবে ওটা লিখতে পারেন, আপনি একটা প্রবলেম সলভ করার জন্য মূলত কোড লেখেন। তো বেসিক্যালি এখানে অনেক ধরনের স্টেপ থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, বাট অ্যাজ এ বিগিনার আপনার জন্য এটা সবকিছু নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই। আপনার এখন স্টার্টিং এ আসলে কোন বিষয়গুলোতে ফোকাস রাখলে ভালো হয়, বা রাখলে এনাফ হয়, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে আমি কি স্টেপ আকারে 5টা স্টেপ লেখা আছে, যে স্টেপগুলা জেনারেলি ফলো করা যায়। যেমন প্রথমে হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম ফুললি। নেক্সট স্টেপ হচ্ছে ব্রেক দ্য প্রবলেম ইনটু স্মলার স্টেপস। তারপর হচ্ছে ওয়ার্ক থ্রু এক্সাম্পলস ম্যানুয়ালি, প্ল্যান বিফোর কোডিং, টেস্ট লজিক আর্লি অ্যান্ড ইটারেটিভলি। সো এগুলো নিয়ে আমাদের আজকের আলোচনার টপিক। আমি শুরুতেই জাম্প করি আমাদের প্রথম যেই পয়েন্ট আছে, সেটা যে আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম ফুললি। তো আপনি যেহেতু একটা কোড লেখার ক্ষেত্রে একটা প্রবলেম সলভ করবেন, দেয়ারফর আপনার ওই প্রবলেমটার আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ প্রবলেমটা আপনার খুব সুন্দরভাবে বুঝে নিতে হবে, যে প্রবলেমে আপনার থেকে অ্যাকচুয়ালি কি জানতে চাইছে, বা কোন জিনিসটা আপনাকে সমাধান করতে বলা হয়েছে। এবং তার সাথে সাথে আপনার এটা বুঝতে হবে ওই যেই সমস্যাটা আছে, ওই সমস্যাটায়, বা আপনি যে কোড সলভের জন্য যে কোডটা লিখবেন, ওই কোডে ইনপুট কি আসবে এবং আউটপুট কি হবে ওই কোন একটা ইনপুটের জন্য, এইটা সম্পর্কেও আপনার ক্লিয়ার ধারণা থাকতে হবে। ধারণা না, ক্লিয়ারলি বুঝতে হবে আপনার। তারপরে কনস্ট্রেন্ট একটা জিনিস আছে, এটাকে মনে করেন যে ইনপুটের বাধা। দেখা গেছে যে একটা প্রোগ্রামের জন্য আপনি তো যা ইচ্ছা তা ইনপুট দিতে পারেন না, কোন একটা সিস্টেমে বা কোনো কিছুতে কিছু কনস্ট্রেন্ট থাকে, কিছু বাধা থাকে, যেগুলো মেনে আপনাকে প্রোগ্রাম বা কোড লিখতে হয়। আমরা আপাতত কনস্ট্রেন্ট শব্দটাকে একটু আহ, বাদ রাখি, একটু কিছু পরে আলোচনা করবো যে কনস্ট্রেন্ট বলতে কি বোঝায়। আমাদের এইখানে ফোকাস রাখি যে একটা প্রবলেম আন্ডারস্ট্যান্ড ইনপুট অ্যান্ড আউটপুট কেস নিয়ে। তো এখানে আমি আলোচনা করার জন্য একটা প্রবলেম নিছি। খুবই সিম্পল প্রবলেম, যেহেতু আপনারা বিগিনার, তাই বিগিনার লেভেলে যেসব প্রবলেম হয়, আমি প্রোগ্রামিং শিখতে গেলে বা প্রোগ্রামিং করতে গেলে বা কম্পিটিটিভ প্রোগ্রামিং যখন শুরু করে ওই স্টেজে যেই ধরনের প্রবলেম নিয়ে কথাবার্তা বলা হয়, আমি ওই ক্যাটাগরির একটা প্রবলেম। গিভেন এ লিস্ট অফ নাম্বারস, প্রিন্ট দ্য সাম অফ অনলি পজিটিভ নাম্বারস, এটা একটা প্রবলেম স্টেটমেন্ট। আমি আরেকবার পড়ি। Given a list of numbers, print the sum of only positive numbers. So basically আপনি যখন কোডটা লিখতে যাবেন আপনার সামনে এরকম একটা প্রবলেম আসলো। প্রবলেম আসার সাথে সাথে আপনার শুরুতেই এই প্রবলেমটাকে বুঝতে হবে যে প্রবলেমে কি চাওয়া হয়েছে। তো
বেসিক্যালি আমি যদি আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আমি যদি বাংলায় প্রবলেমটা বুঝায় বলি, আপনাকে কিছু সংখ্যার একটা লিস্ট দেওয়া হবে। একটা লিস্ট দিয়ে দিল, ওইখানে কিছু সংখ্যা থাকবে। কি আপনার করতে হবে কি, ওই লিস্টের থেকে শুধুমাত্র পজিটিভ অর্থাৎ ধনাত্মক সংখ্যাগুলো, ওই ধনাত্মক সংখ্যাগুলোর যোগফল আপনাকে আউটপুটে দিতে হবে। সো যখন একটা প্রবলেমের স্টেটমেন্ট পড়বেন, ফার্স্ট অফ অল প্রবলেমে কি চাওয়া হয়েছে এটা আপনি বুঝবেন। নেক্সট হচ্ছে আপনার ইনপুট আর আউটপুট নিয়ে বুঝতে হবে যে আপনি যে প্রবলেমটা সলভ করবেন এখন তার জন্য যে কোডটা লিখবেন, অর্থাৎ স্পেসিফিক্যালি বললে এই প্রবলেমের জন্য আপনি যে কোডটা লিখবেন তার ইনপুটে কি আসবে। তার ইনপুটে আসবে একটা লিস্ট অফ নাম্বারস, অর্থাৎ দেখা গেছে যে 10টা 5টা বা 1 মিলিয়ন বেশ কিছু নাম্বার আসবে, এটা হচ্ছে আপনার ইনপুট। আর আউটপুটে দিতে হবে যোগফল একটা। এটার কন্ডিশন আছে, যোগফল হচ্ছে কি শুধুমাত্র পজিটিভ সংখ্যাগুলোর যোগফল। তো এখানে আপনি যদি এক্সাম্পলের যে লিস্টটা দেওয়া আছে, লিস্টে দেখেন একটা লিস্ট দেওয়া আছে যে 3 -2 0 5 -1। তো এই লিস্ট থেকে আপনাকে শুধুমাত্র পজিটিভ সংখ্যা কি কি আছে এখানে, একটু রাইট সাইডে যদি খেয়াল করেন, এখানে রাইট সাইডে এটা একটা মার্কিং করা আছে যে কোন দুইটা, অর্থাৎ 3 and 5 দে আর অনলি পজিটিভ ইন্টিজার্স বা পজিটিভ নাম্বার। আপনার এই দুইটা সংখ্যার যোগফল আউটপুটে দিতে হবে। দ্যাট মিন্স প্রবলেমটা পাওয়ার সাথে সাথে আপনার প্রথম স্টেপেই যাবে প্রবলেমটা কি বলছে এটা বুঝা, দেন ইনপুট কি আউটপুট কি। নট ইমিডিয়েটলি আমরা এই প্রবলেমটা এখনই ফুল সমাধান করব না, আমাদের স্টেপ বাই স্টেপ আমরা প্রত্যেকটা স্টেপের জন্য প্রবলেম আলাদা আছে, বাট এন্ড অফ দ্য টাইম আমাদের সময় যতটুকু থাকে আমরা ওই অনুযায়ী প্রত্যেকটা প্রবলেমেরই ফাইনাল স্টেজ পর্যন্ত যাব। সো এই প্রবলেমটা আমরা এতটুকুই রাখবো, আপনাদের জন্য একটা এক্সাম্পল প্রবলেম আমি রাখছি। সো ওইখানে আমাদের প্রথম যেই স্টেপ আছে তার অবজেক্টিভ হচ্ছে কি শুধু প্রবলেমটা বোঝা, ওই প্রবলেমে ইনপুট কি আসে আর আউটপুট কি আসে এই দুইটা জিনিস আইডেন্টিফাই করা। এই তিনটা কাজ, একটা প্রবলেম বোঝা আর দুইটা হচ্ছে আইডেন্টিফাই করা, এই দুইটা হচ্ছে আমাদের স্টেপ 1। তো আপনাদের জন্য আমি একটা স্টেটমেন্ট দেই। তো এটা হচ্ছে আপনার প্রবলেম স্টেটমেন্ট। তো কেউ একজন আপনাদের মধ্যে যারা প্রবলেম স্টেটমেন্টটা পড়েন এবং এটা পড়ে আসলে কি বুঝাতে চাচ্ছে সেটা আপনি আমাকে বলবেন। এনিওয়ান প্লিজ। মানে একটা লিস্ট অফ নাম্বার দেওয়া থাকবে আর সেকেন্ড সব থেকে বড় নাম্বারটা আমাকে বের করতে হবে। ওকে, অর্থাৎ আপনার কাছে অনেকগুলো নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারগুলোর মধ্যে এই ছোট থেকে বড় আমরা তো করতে পারি নাম্বারগুলোকে, কিছু নাম্বার ছোট থাকে কিছু নাম্বার তার চেয়ে বড় থাকে। তো ওই লিস্টের মধ্যে সেকেন্ড সর্বোচ্চ যেই নাম্বারটা আছে ওইটা হচ্ছে আপনাকে আউটপুটে দিতে হবে। তো আমি যদি প্রবলেমের স্টেটমেন্টটা আপনি বুঝলেন, আমাকে যদি একটু ক্লিয়ারলি বলেন যে এই প্রবলেমে আপনার ইনপুটটা কি হবে, ইনপুট আসলে কি থাকবে। নাম্বার লিস্ট দেওয়া থাকবে অনেকগুলো। ইয়েস, এ লিস্ট অফ নাম্বারস, এক্স্যাক্টলি। আর লিস্ট অফ নাম্বারস থাকবে আপনার প্রবলেমের ইনপুটে, এন্ড আউটপুটে আপনাকে কি থাকবে, আউটপুট আপনাকে কি দিতে হবে। একটা নাম্বারই সিঙ্গেল দিতে হবে। নাম্বার যেটা সেকেন্ড Yes, লার্জেস্ট। একটা সিঙ্গেল নাম্বার, যেটা হ্যাঁ প্রবলেম স্টেটমেন্ট অনুযায়ী ওইটা চেঞ্জ হতে পারে, যে আগের বার যেমন সামেশন ছিল এবার হচ্ছে একটা যেটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট নাম্বার, এটা প্রবলেম ওয়াইজ ভ্যারি করবে, বাট একটা সিঙ্গেল নাম্বার দিতে হবে। তো আমাদের প্রথম স্টেপে আমরা এই কাজগুলো করব। দ্বিতীয় স্টেপে আসি, যখন আপনি প্রবলেম স্টেটমেন্ট বুঝলেন, ইনপুট আউটপুট আইডেন্টিফাই করতে পারলেন, নেক্সট কাজ হবে আপনার আচ্ছা এখানে এই যে লিস্ট আছে এটা একটা এক্সাম্পল, যে এই লিস্টের যেমন একটা ইনপুট আছে 3 -2 0 5 আর -5। তো এখানে সেকেন্ড লার্জেস্ট নাম্বার হচ্ছে 3। আমি যদি ছোট থেকে বলি, সবচেয়ে ছোট সংখ্যা এই লিস্টে আছে 0, সরি সবচেয়ে ছোট সংখ্যা এই লিস্টে আছে -2, তারপর আছে -1, তারপর আছে 0, তারপর আছে 3 and 5। সো আমি যদি দেখি সেকেন্ড লার্জেস্ট নাম্বার হচ্ছে 3। তো এটার সেকেন্ড লার্জেস্ট নাম্বার হবে 3 এই লিস্টের। তো যখন আপনি এই তিনটা জিনিস পাইলেন, প্রথমটা হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট বোঝা এবং প্রবলেম আইডেন্টিফাই, ইনপুট আউটপুট আইডেন্টিফাই করা। নেক্সট কাজ হচ্ছে এই প্রবলেমটার সমাধানের ক্ষেত্রে দ্বিতীয় স্টেপ। দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনার প্রবলেমটাকে পার্ট বাই পার্ট ভাগ করা, অর্থাৎ ব্রেক দ্য প্রবলেম ইনটু স্মলার স্টেপস। সো আপনি
জাস্ট প্রথম স্টেপ থেকে এক স্টেপে প্রবলেমটা সমাধান করার চেষ্টা করছে, আপনি যদি ছোট ছোট স্টেপে সলভ করেন, আপনি চিন্তা করতে পারেন এটা একটা সিঁড়ির মতো। সো বাসা বাড়িতে যে সিঁড়ি থাকে ওইটার মতো। সো একবারে গ্রাউন্ড ফ্লোর থেকে তো টপ ফ্লোরে পৌঁছানো কঠিন, কিন্তু আপনি সিঁড়ির স্টেপ বাই স্টেপ যখন যান, ওটা সময় লাগুক বা যাই বলেন, কিন্তু আপনি এন্ড অফ দ্য টাইম পৌঁছাতে পারেন, বা ওটা ইজিও হয় আপনার জন্য অ্যাটলিস্ট একবারে জাম্প করে উঠার চেয়ে। তো ওই ক্ষেত্রে আপনি কোন একটা প্রবলেম সমাধান করার ক্ষেত্রে আপনি যতটুকু স্টেপ বাই স্টেপ ওটাকে ভাগ করে নিতে পারেন ছোট ছোট কাজে, এবং ওই কাজগুলো একটা একটা করে যদি সমাধান করেন, দেখবেন বড় প্রবলেমটাই সমাধান হয়ে গেছে। সো এটার কি আইডিয়া এটা, যে একটা বড় প্রবলেমকে কিছু সাব প্রবলেমে ডিভাইড করা। তো এক্সাম্পল হিসাবে বলি, সো প্রবলেমের স্টেটমেন্টটা বলতেছি। আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, গিভেন এ নাম্বার এন, অর্থাৎ একটা সংখ্যা এন আকার দেওয়া হবে, প্রিন্ট দ্য সাম অফ ডিজিটস অফ এন, অর্থাৎ এন এর যেই ডিজিট গুলো থাকবে সংখ্যাটার, তার সামেশন আপনাকে প্রিন্ট করতে হবে। ওকে, তো আমি যদি আবারও স্টেপ ওয়ান আমি একটু রিপিট করি। স্টেপ ওয়ান অনুযায়ী আমি যদি বলি, আমি অলরেডি এটা বললাম যে আপনাকে মূলত একটা সংখ্যা দেওয়া হবে, এবং ওই সংখ্যাটার যতগুলো ডিজিট থাকবে, যেমন হতে পারে 123, 123 এর ডিজিট গুলো হচ্ছে 1 2 3। তাহলে কি করতে হবে আপনার, ওই ডিজিট গুলোর যোগফল, যে 1 + 2 + 3। আমি একটু আপনাদের এটা বোর্ডে দেখাই। তো মনে করেন একটা সংখ্যা এন, এন আপনাকে দেওয়া হবে 1 2 3, 123। তো আপনাকে করতে হবে কি, এই সংখ্যাগুলোর যে ডিজিট গুলো আছে, এই ডিজিট গুলোকে যোগ করতে হবে, 1 + 2 + 3 যোগ করে এই যোগফলটা আপনাকে আউটপুটে দিতে হবে। তাহলে আপনার ইনপুটও একটা সিঙ্গেল সংখ্যা, আউটপুটও একটা সিঙ্গেল সংখ্যা। নেক্সট আসি, এই প্রবলেমটা সমাধান করার ক্ষেত্রে আমরা এখন কিভাবে করতে পারি। দেখেন, আমরা এই প্রবলেমটাকে কিছু স্মলার স্টেপে ভাগ করব, অর্থাৎ কিছু স্টেপ বাই স্টেপ ওয়াইজ আমরা করব। একবারে তো আমরা করতে পারতেছি না, বা আপনিই বলেন কিভাবে করা যেতে পারে, একবারে তো সম্ভব না। কিছু ছোট ছোট কাজে আমরা ভাগ করব। ছোট ছোট কাজগুলো এখানে লেখা আছে, যেমন যে সংখ্যাটা এন আছে, আমরা কি করব, এক্সট্রাক্ট লাস্ট ডিজিট। অর্থাৎ আমরা প্রতি স্টেপ, আমাদের যখন সংখ্যাটা একটা বড় সংখ্যা আসবে, আমি 4 6 7 1 এরকম একটা সংখ্যা যদি এন ইনপুটে আসে, আমি কি করব, স্টেপ বাই স্টেপ ভাগ, আমি হচ্ছে প্রত্যেকটা সংখ্যার লাস্ট ডিজিটকে আলাদা করব, এক্সট্রাক্ট করে নিব, এই বড় সংখ্যাটা থেকে এক্সট্রাক্ট করে বের করে নিব। তো প্রথমে যদি লাস্ট ডিজিটটা আমি এক্সট্রাক্ট করে নেই, এক্সট্রাক্ট করি, তাহলে এখানে থাকে 1, আর রিমেইনিং সংখ্যা থাকে 4 6 7। দেন আমি আবারও লাস্ট ডিজিটকে এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট করলে এখানে থাকে 7, আর এখানে থাকে হচ্ছে 4 6। আবার আমি কি করব, লাস্ট ডিজিটকে এক্সট্রাক্ট করব, 6, রিমেইনিং থাকে 4। তো এভাবে আমি যদি এক্সট্রাক্ট করি, এক্সট্রাক্ট করার পরে আমি অ্যাকচুয়ালি দুইটা স্টেপ একসাথে করছি, এক্সট্রাক্ট করবো এবং লাস্ট ডিজিটকে আমি রিমুভ করবো। অর্থাৎ আমার এক্সট্রাক্ট করার পরে এই বড় সংখ্যা থেকে লাস্ট ডিজিট যে 1 ছিল, এই 1 কে আমি রিমুভ করে দিয়ে পরের সংখ্যা ক্রিয়েট করছি। এন্ড এই এক্সট্রাক্ট করার যেই ভ্যালুটা আছে আমার, আমি এই এক্সট্রাক্টেড ভ্যালুকে অলওয়েজ যোগ করতে থাকবো। যখনই আমি একটা লাস্ট ডিজিট এক্সট্রাক্ট করব, অর্থাৎ বের করে আনবো, ওই বড় সংখ্যাটা থেকে আমি বের করে আনবো, তখনই ওইটা আমার একটা অ্যান্সারে বা একটা আমি ভ্যারিয়েবলে যোগ করে রাখতে থাকবো। তো যোগ করে যদি আমি রাখতে থাকি, তাহলে দেখা গেছে যে আমার ওই সবগুলো ডিজিটেরই যোগফল আমি পাইতেছি, এবং স্টেপ বাই স্টেপ আমার কাজটা হয়ে যাইতেছে। তো আমি একবারে যদিও না পারি, কিন্তু আমি একটা স্টেপ বাই স্টেপ, অর্থাৎ আমি একটা সংখ্যা বের করব, দেন আমি হচ্ছে ওই সংখ্যাটাকে যোগ করব, দেন হচ্ছে আমি আবারও ওই সংখ্যা, আরেকটা সংখ্যা বের করব, ওইটাকে যোগ করব। তো এই যে একটা স্টেপ বাই স্টেপ প্রসেস, এই স্টেপ বাই স্টেপ প্রসেসে আমি প্রবলেমটাকে সলভ করতে পারি। ঠিক আছে, সো যদি বুঝে থাকেন, তাহলে আমি আপনাদের জন্য একটা এক্সাম্পল প্রবলেম এক্সারসাইজ আকারে রাখছি, যে এই প্রবলেমটা সমাধানের ক্ষেত্রে আপনারা কিভাবে চিন্তা করবেন। যে প্রবলেমে বলা হয়েছে, গিভেন এ নাম্বার এন, রিভার্স ইটস ডিজিটস। তো এখানে একটা এক্সাম্পল আছে, যে যদি সংখ্যাটা হয় 2 3 4, তাহলে এর অ্যান্সারে আসবে 4 3 2। অর্থাৎ এন এর মধ্যে যে সংখ্যাগুলো থাকবে, ওই সংখ্যাগুলোকে আপনি জাস্ট রিভার্স করে আপনি প্রিন্ট করে দিবেন, এটা আপনাকে আউটপুটে দিতে হবে। তো এই প্রবলেম সমাধান করার জন্য আপনার স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচটা শেয়ার করবেন, যার যে স্টেপ মনে আসে। ওই সেম ভাবে ওই নাম্বার এক্সট্রাক্ট করে দেন হচ্ছে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে করে
ওকে, ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করবেন। অ্যাকচুয়ালি আপনি আহ, জি বলেন। একটু চিন্তা করতে হবে, ওই তো নাম্বার এক্সট্রাক্ট করে করে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে করে আহ, করতে হবে আর কি। হুম হুম ওকে, স্ট্রিং নেক্সট স্ট্রিং ইনপুট না স্ট্রিং রিভার্স করে দেব ইন এসটিএল ইউজ করে। এসটিএল ইউজ করবেন। ওকে ফাইন, এটা আপনি করতে পারেন, বাট আপনি কি জানেন যে ওই ওই রিভার্স যেই আপনি এসটিএল ইউজ করতেছেন ওটা ইন্টারনালি কিভাবে কাজ করে? সম্ভবত হবেন একটু কমপ্লেক্সিটি বেশি হবে আর কি আই গেস। না, আমি কমপ্লেক্সিটির কথা জিজ্ঞেস করছি না। সে আমি আপনাকে এই প্রবলেমটা যদি অর্থাৎ কোনো এসটিএল ইউজ ছাড়া করতে বলি, আপনাকে সলভ করতে বলি, যে আপনি নিজে কোড লিখবেন, অর্থাৎ এসটিএল এ আপনি যে ফাংশন গুলো কল করেন তার জন্য কিন্তু ইন্টারনালি কিছু কোড রান হয়। এসটিএল এর ওই ফাংশন গুলো সি প্লাস প্লাস এর হেডার লাইব্রেরিতে ডিফাইন থাকে, ঠিক আছে? তো ওই যে যে ইন্টারনাল কোডটা আছে, আমি আপনাকে জিজ্ঞেস করছি ওই কোডটাতে কি করা হয়। কাজ করতে পারি যে হুম রিকার্সিভলি করতে পারি পরে হুম আর কি, যেহেতু লাস্ট ইন ফার্স্ট আউট ওইভাবে আর কি হ্যাঁ, প্রিন্ট করব। ওকে, ঠিক আছে, এটা একটা ভালো অ্যাপ্রোচ যে রিকার্সিভলি, কারণ রিকার্সিভও স্টেপ বাই স্টেপ কাজ করে। অর্থাৎ রিকার্সিভ ফাংশন কলটা সেম কাজ হচ্ছে রিপিটেডলি করতে থাকবে, ওইভাবে করে করে এটা আপনার আউটপুট আনবে, রাইট? সো রিকার্সিভ ইটস দ্য ফাইন অ্যান্সার। বাট রিকার্সিভ ছাড়াও যদি আরো কেউ কারো যেই আইডিয়া থাকে ওটা শেয়ার করবেন প্লিজ। জি ভাই, ওই যে আমি বলতেছিলাম, ওই যেটা বলতেছিলাম জি, যে লাস্ট ডিজিটটা এক্সট্রাক্ট করে, সেটা হচ্ছে ইয়েস, মাত্র মাত্র করলাম আর কি। হুম সেটা হচ্ছে যে লাস্ট ডিজিটটা এক্সট্রাক্ট করলাম, দেন হচ্ছে একটা একটা ভ্যারিয়েবল নিলাম আমি রিভার্স, হুম দেন হুম সেই রিভার্স ইনটু 10 প্লাস হচ্ছে আমার লাস্ট ডিজিটটা, তারপর হুম হচ্ছে লাস্ট ডিজিটটা আমি মানে রিমুভ করলাম, এভাবে করলেই হয়ে ইয়েস, যাবে। ভেরি গুড, ফাইন অ্যাপ্রোচ। আর কেউ কোনো ধরনের অ্যাপ্রোচ শেয়ার করতে চান? অথবা এটা হতে পারে যে ডিজিট গুলা এক্সট্রাক্ট করে ভেক্টরে রাখলাম, পরে হুম ভেক্টরের মানে লাস্ট ইন্ডেক্স থেকে ফার্স্ট ইন্ডেক্স পর্যন্ত প্রিন্ট করা শুরু করলাম। ওকে, দ্যাট ইজ অলসো ফাইন। আপনি অ্যাকচুয়ালি লাস্ট ইন্ডেক্স লাগবে না, আপনি যদি ভেক্টরে লাস্ট ডিজিট এক্সট্রাক্ট করে রাখা শুরু করেন তাহলে ভেক্টর অটোমেটিকলি এটা রিভার্স অর্ডারে থাকবে। কারণ আপনি প্রথমে 4 কে এক্সট্রাক্ট করবেন, ওটা কিন্তু ভেক্টরের শুরুতে চলে আসবে। দেন 3 কে এক্সট্রাক্ট করবেন, ওটা ভেক্টরের সেকেন্ড এলিমেন্ট হবে। দেন 2 কে এক্সট্রাক্ট করবেন, ওটা ভেক্টরের লাস্ট এলিমেন্ট হবে। সো ভেক্টরকে আপনি সরাসরি প্রিন্ট করলেই হবে এইভাবে করলে। আপ- আপনাদের নাম্বার যদি রিভার্স নাম্বার দিয়ে করেন, এই ভেক্টর দিয়ে করেন, স্ট্রিং এ নিয়েও যদি করেন, অথবা রিকার্সিভলিও যদি করেন, এভরি অ্যাপ্রোচ ইজ ফাইন। বাট এই প্রত্যেকটা অ্যাপ্রোচে আপনারা একটু খেয়াল করবেন আপনারা প্রবলেমটাকে স্টেপ বাই স্টেপ সলভ করতেছেন। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড গোল। অর্থাৎ একটা প্রবলেম পাওয়ার সাথে সাথে আপনি চাইবেন না যে একসাথে এক স্টেপেই আমি সলভ করে ফেলি, আপনি চেষ্টা করবেন এই প্রবলেমটাকে ছোট ছোট ওয়েতে। অর্থাৎ আমি একটা ডিজিট এক্সট্রাক্ট করতেছি, দেন ওটাতে আমি একটা প্রসেস করতেছি, আবার আরেকটা ডিজিট, আবার প্রসেস। এই যে যে একটা স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ, আপনারা চেষ্টা করবেন প্রবলেমকে ব্রেকডাউন করে স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচে আসার। ওকে, যখন আপনি স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচে চলে আসবেন তখন মোটামুটি আপনার প্রবলেমটার একটা সমাধান হাতে তৈরি হয়েছে বা আপনার মাথায় সেট হয়েছে, বা আপনি খাতা কলমে করলে খাতা কলমে হইলো। এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ ছিল। নেক্সট আরেকটা স্টেপ আছে আমাদের, যে দেখা গেছে যে অনেক প্রবলেমে এরকম হয় যে এই যে স্টেপ বাই স্টেপ সলিউশন আছে বা ইনপুট, প্রবলেমটা বুঝছেন ঠিকই, ইনপুটও কি আসবে আউটপুটও কি আসবে এটা বুঝতেছেন, কিন্তু অ্যাকচুয়ালি এরকম স্টেপ বাই স্টেপ আপনি সমাধান পাচ্ছেন না বা কি হচ্ছে বুঝতে পারতেছেন না। অন দ্যাট কেস আপনি যেটা করবেন, ওয়াক থ্রু এক্সাম্পলস ম্যানুয়ালি। অর্থাৎ আপনি ম্যানুয়ালি কিছু এক্সাম্পলকে আপনি ওয়াক থ্রু করবেন, অর্থাৎ এই এক্সাম্পল গুলোকে সিমুলেট করে দেখবেন যে কিভাবে প্রবলেমটা যাচ্ছে, কিভাবে প্রবলেমটা আগায়। তো এটা যদি যখন আপনি করবেন তখন যেটা হবে যে কিছু প্যাটার্ন আপনার সামনে চলে আসতে পারে, যে আরে এটা তো একটা প্যাটার্ন ফলো করে এই প্রবলেমটা, যে কোন একটা কাজ এটা একটা প্যাটার্ন অনুযায়ী হয়। যেমন আমি যদি এখানে বলি আপনাকে যে একটা এক্সাম্পল, এটা যে দেখ- দেখা গেল যে আপনার একটা লিস্ট দেওয়া আছে, গিভেন এ লিস্ট, প্রিন্ট দা ম্যাক্সিমাম ডিফারেন্স বিটুইন টু এলিমেন্টস। তো যে কোনো দুইটা এলিমেন্টস এর মধ্যে আপনার হচ্ছে ম্যাক্সিমাম ডিফারেন্স কত এটা হচ্ছে বের করতে হবে। তা আপনি যদি অ্যাজ এ বিগিনার হিসাবে যদি আমি চিন্তা বলি আপনাদের, যদিও এক্সাম্পলটা খুবই ইজি আকারে রাখা হয়েছে, আমি বিগিনার টার্গেট করে এটা রাখছি, একটা ইজি এক্সাম্পল। যেন যখন আপনি দেখতেছেন যে যে কোনো দুইটার সংখ্যার ভিতরে যে ডিফারেন্স আছে, তো ওই ডিফারেন্স গুলোর মধ্যে ম্যাক্সিমাম যে ডিফারেন্সটা আছে সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে।
তো প্রথমে চিন্তা করতে পারেন যে আমি সবগুলো যত ডিফারেন্স হয় আমি সবগুলোকেই হচ্ছে নিলাম। তো সব ডিফারেন্স নিয়ে 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 আমি হচ্ছে দেখলাম যতগুলা ডিফারেন্স আসলো তার ভিতরে ম্যাক্সিমাম কে। এটা একটা বিগিনার লেভেল অ্যাপ্রোচ। কিন্তু মোস্ট অফ দ্য টাইম যেটা হবে যে কম্পিটিটিভ প্রোগ্রামিং এই শব্দটার সাথে হিডেন আরেকটা জিনিস আছে। সেই জিনিসটা হচ্ছে ইফিশিয়েন্টলি কোড লেখা। ইফিশিয়েন্ট বলতে টাইম এন্ড মেমোরি বোথ। তো টাইমলি এন্ড মেমোরি এফিশিয়েন্ট কোড লিখতে হয়। সো যেই কারণে আমাদের প্রবলেম সলভিং এর এই ওয়ার্ল্ডে অনেক বেশি চ্যালেঞ্জ থাকে টাইম লিমিট নিয়ে এবং মেমোরি লিমিট নিয়ে। আপনারা যখন হচ্ছে এই কম্পিটিটিভ প্রোগ্রামিং এর সাথে যখন আপনারা একটু পরিচিত হবেন তখন আপনারা এই টাইম লিমিট কি বা মেমোরি লিমিট কি এটা সম্পর্কে ব্রডলি আইডিয়া হবে আপনাদের। তো বেসিক্যালি আপনার একটা প্রোগ্রাম রান করার জন্য কিছু টাইম থাকে। তো ওই টাইমের মধ্যে আপনার ইনপুট থেকে আউটপুটে পৌঁছাতে হবে। তো দেখা গেছে যে আপনি যদি সবগুলো পেয়ারের চেক করতে থাকেন এবং ওইখান থেকে ম্যাক্সিমামটা বের করতে থাকেন, অন দ্যাট কেস এটা অনেক প্রবলেমই হবে যে টাইম লিমিটে হবে না। অন দ্যাট কেস আপনি যদি একটু সিমুলেশন করেন, এটা এক্সাম্পল হিসাবে দেওয়া এখানে, বাট আপনারা অন্যান্য প্রবলেমের ক্ষেত্রে এই অ্যাপ্রোচটা ট্রাই করবেন যে কিভাবে যদি হচ্ছে, অর্থাৎ ম্যাক্সিমাম ডিফারেন্স আসলে কোন পয়েন্টে আসতেছে। তো বেসিক্যালি এই প্রবলেমের ক্ষেত্রে ম্যাক্সিমাম ডিফারেন্সটা আসে আপনার এই অ্যারে এর যেটা গিভেন ইনপুট হবে তার সবচেয়ে ছোট সংখ্যা এবং সবচেয়ে বড় সংখ্যায়। অনলি এই দুইটার ডিফারেন্সই আপনার ম্যাক্সিমাম ডিফারেন্সটা ক্রিয়েট হবে। যদিও এক্সাম্পলটা অনেক ইজি মনে হইতেছে, বাট এটা একটা এক্সাম্পলই, কিন্তু টেকনিক যেটা আলোচনা করা হইতেছে এটা পাওয়ারফুল। যে আপনার ম্যানুয়ালি সিমুলেট যখন করবেন অনেক ধরনের প্যাটার্ন পাবেন। যেমন এই প্রবলেমের ক্ষেত্রে আপনার তাহলে যেটা করতে হবে, স্টেপ বাই স্টেপ ভাগ করবেন। এরপরে আপনি যখন এই প্যাটার্ন রেকগনাইজ করবেন তখন স্টেপ বাই স্টেপ ভাগ করেন যে তাহলে আমার ফার্স্ট কাজ কি হবে, হয়তো ম্যাক্সিমাম নাম্বার অথবা মিনিমাম, দুইটা যে কোনো একটা আগে বের করবেন। তো আমি মনে করি আগে আপনি ম্যাক্সিমাম নাম্বারটা বের করবেন অ্যারে থেকে। সো অ্যারের ম্যাক্সিমাম নাম্বারটা আপনি বের করলেন, দেন আপনি অ্যারের মিনিমাম নাম্বারটা বের করবেন। এই দুইটার ডিফারেন্সই হচ্ছে আপনার এই প্রবলেমের সলিউশন। রেস্ট অফ দ্য নাম্বারের মধ্যে ডিফারেন্স কত থাকলো কত কি হইলো এটা আসলে প্রয়োজন পড়বে না। তো এই ধরনের হিডেন কিছু যদি আপনার লজিক থাকে বা হিডেন কোনো যদি হচ্ছে প্যাটার্ন থাকে, এটা আপনি ম্যানুয়াল সিমুলেশন করে বের করতে পারবেন। তো এটার জন্য আমি যদি আরেকটা এক্সারসাইজ প্রবলেম বলি, যে আপনাকে হচ্ছে, ওকে আই থিঙ্ক একটা কোশ্চেন আসছে, ওকে না, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে মিটের চ্যাট বক্সে অবশ্যই এটা রাখবেন। নেক্সট আগাই আমি। তো আপনাদের যদি একটা প্রবলেম দেওয়া হচ্ছে যে গিভেন এ লিস্ট অফ ইন্টিজার্স, কাউন্ট হাউ মেনি এলিমেন্টস আর লার্জার দেন বোথ নেইবার্স, দ্যাট মিন্স ইট ইজ এ লোকাল ম্যাক্সিমা। বেসিক্যালি আপনাকে যদি একটা লিস্ট অফ নাম্বার দেওয়া হয়, যেমন দেওয়া হয়েছে 1 3 2 4 1, সো এখানে কতগুলো নাম্বার এরকম আছে যারা তার পার্শ্ববর্তী দুইজনের চেয়ে নিজে বড়, গ্রেটার। ফর এক্সাম্পল আমি যদি বলি এখানে ওয়ান, ওয়ান হচ্ছে তার পার্শ্বের সংখ্যা হচ্ছে 3, কিন্তু তার লেফট সাইডে কোনো সংখ্যা নেই। তো এই 3, এই ওয়ান, সে তার পার্শ্ববর্তী দুইটা সংখ্যার চেয়ে কি বড়? না, এটা বড় না। তাহলে এ লোকাল ম্যাক্সিমা হইতে পারবে না। নেক্সট নাম্বার 3, 3 কি তার পার্শ্ববর্তী দুইটা সংখ্যার চেয়ে বড়? পার্শ্ববর্তী সংখ্যা 1 আর পার্শ্ববর্তী সংখ্যা 2, হ্যাঁ 3 বড়। 4, 2, না 2 কিন্তু তার পার্শ্ববর্তী দুইটা সংখ্যার চেয়ে বড় না। সেম ভাবে 4, 4ও কিন্তু তার পার্শ্ববর্তী দুইটা সংখ্যার চেয়ে বড়। আর শেষে তো 1 আছে, 1 কিন্তু তার পাশের দুইটা সংখ্যার চেয়ে ছোট। সো এভাবে আপনি যদি ম্যানুয়াল সিমুলেশন করেন তাহলে হচ্ছে জাস্ট আপনি দেখতেছেন যে এখানে জাস্ট পাশের দুইটা সংখ্যার মধ্যে যদি আপনি চেক করেন যে কোন একটা সংখ্যা ম্যাক্সিমা কিনা, লোকাল ম্যাক্সিমা কিনা, তার জন্য শুধু আপনার দেখতে হইতেছে তার লেফট সাইড এন্ড রাইট সাইড। সো এটা হচ্ছে এই প্রবলেমের সিমুলেশন আপনি বলতে পারেন। নেক্সট কাজ হচ্ছে আপনি যখন প্রবলেমটা কোন একটা প্যাটার্ন অনুযায়ী ব্রেকডাউন করে ফেললেন, তারপর হচ্ছে সুডো কোড লেখা বা প্ল্যান করা, আপনি কোডটা কিভাবে লিখবেন। সরাসরি কোডে জাম্প করার চেয়ে আগে যদি একটু প্ল্যান করে নেন যে কোড কিভাবে লিখবেন। অনেক সময় যেটা হয় আপনার আইডিয়া আছে কিন্তু আপনি কোড কিভাবে লিখবে এটা বলতে পারেন না, এটা বুঝতে পারেন না। এটা বিগিনার লেভেলে একটা প্রবলেম হয় যে আমি তো প্রবলেমটা সলভ করছি, আমার কাছে তো আইডিয়া আছে, বাট এই আইডিয়াটা কিভাবে কোড লিখতে হয় এটা আমি জানি না। অন দ্যাট কেস যেটা করতে হয়, আপনি যে ছোট 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 ব্রেকডাউন করছেন
ওই ব্রেকডাউনটা ফলো করবেন অবশ্যই। মোরওভার আরো একটা প্রবলেম যেটা ফেস করে, যে কোড লিখতে যায় কিন্তু কোড আসলে কোন কাজটা আগে করবে কোন কাজটা পরে করবে, দেখা গেছে ব্রেকডাউনে তো ছোট ছোট অনেকগুলো কাজ আপনি করবেন, কোন কাজটা আগে কোন কাজটা পরে, দেখা গেছে যে কোডটা ঠিকঠাক কাজ করতেছে না শুধু অর্ডার আগে পরে হওয়ার জন্য। আপনি যদি অর্ডার মেনটেন না করেন প্রসেসটার, তাহলে হবে না। দেয়ারফর আপনাকে একটা সুডো কোড, বা আপনি এটাকে ফ্লো চার্টও বলতে পারেন, ফ্লো চার্ট আপনি ক্রিয়েট করতে পারেন। এটা বিগিনার স্টেজে, এটা একটা টাইম পরে আর প্রয়োজন পড়ে না যে ওরকম, তখন জাস্ট ওই আইডিয়া মাথায় আসলে কোড করা যায়, কারণ এটা তখন মাথার ভিতরে থাকে। বাট ইন দা বিগিনিং স্টেজ আপনি যদি এই প্রবলেমটা ফেস করেন যে আমি কোড লিখতে গেলে তো ফ্লো হারায় ফেলতেছি, কোড কাজ করতেছে না, আমার প্ল্যান অনুযায়ী কাজ করতেছে না, দেয়ারফর এটা দেয়ারফর আপনি কোডটাকে ছোট ছোট পার্টে ভাগ করবেন। যেমন এখানে একটা এক্সাম্পল বলা আছে, যদি আপনাকে বলে একটা সংখ্যা পারফেক্ট স্কোয়ার কিনা, পারফেক্ট স্কোয়ার কিনা এটা দ্বারা এটার মিনিং হচ্ছে, যদি পারফেক্ট স্কোয়ার বলতে যদি ওই সংখ্যাটাকে আপনি স্কোয়ার রুট করেন তাহলে একটা ইন্টিজার সংখ্যা পাবেন, যদি একটা সংখ্যাকে রুট স্কোয়ার রুট করেন তাহলে ইন্টিজার সংখ্যা পাবেন। দ্যাট মিনস ওই অরিজিনাল যে সংখ্যাটা ছিল দ্যাট ইজ কল্ড পারফেক্ট স্কোয়ার। তো প্রশ্ন যদি এরকম বলে যে চেক ইফ এ নাম্বার ইজ এ পারফেক্ট স্কোয়ার, তো আপনাকে একটা এন সংখ্যা দেওয়া হবে এবং আপনাকে কোশ্চেন করা হবে যে এটা পারফেক্ট স্কোয়ার কিনা। তো দেখা গেছে আপনি এটাকে ছোট ছোট স্টেপে ভাগ করবেন, যে ঠিক আছে আমি তাহলে প্রবলেমটা সলভ করার জন্য এক থেকে শুরু করে সবগুলো সংখ্যার আমি চেক করতে থাকবো। তো যে যেমন আই 1 2 3 4, তো এই 1 2 3 4 সবাইকে আমি স্কোয়ার করব। তো স্কোয়ার করলে সেই সংখ্যাটা যদি আমার এন এর সমান হয়, তাহলে আমি বলতে পারি অবশ্যই এন একটা পারফেক্ট স্কোয়ার, কারণ এন কে স্কোয়ার রুট করলে তো আমি আবার আই পাবো ফেরত, যেটা একটা ইন্টিজার, আর আমি ইন্টিজার আই কে স্কোয়ার করে তো এন এর সমান কিনা চেক করতেছি। তো এটা হচ্ছে আমার একটা বেসিক অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচটা করার জন্য আপনি এই রাইট সাইডে দেখতে পাচ্ছেন একটা সুডো কোড, বা হচ্ছে বলতে পারেন ফ্লো চার্ট, ফ্লো চার্ট আছে। তো ফ্লো চার্ট আপনি লিখবেন। তো কোডের ফ্লোটা কি হবে, কোডের ফ্লোতে আপনি প্ল্যান করলেন প্রথমে আমি আমার এন যে সংখ্যা ওটা ইনপুট নিব, আপনি ইনপুটের আগে তো লুপ চালায় লাভ নেই, তো এটা একটা বেসিক ফ্লো। সো ইনপুট নিবেন, দেন পরের লাইনে কি করবেন, আচ্ছা ইনপুট নেওয়ার কাজ শেষ, দেন আমার নেক্সট কাজ হবে লুপটা ইউজ করা। এই লুপের লাইনটা আপনি লিখবেন যে আই ফ্রম 1 to n। লুপটা লেখার পরে ইনসাইড দ্য লুপ নেক্সট কাজ কি, আপনার নেক্সট কাজ হবে যে আই কারেন্ট ভ্যালু আছে তাকে স্কোয়ার করা। স্কোয়ার করার পরে যেই গিভেন ইনপুট এন আছে তার সাথে কম্পেয়ার করা, যে তারা ইকুয়াল কিনা। যদি ইকুয়াল হয় তাহলে আমি আমার অ্যান্সার পাইছি যে ইয়েস এন তো একটা পারফেক্ট স্কোয়ার। আর যদি ইকুয়াল না হয় তাহলে হচ্ছে লুপটা রিপিটেডলি এন পর্যন্ত চলবে। যদি কখনোই এটা আই স্কোয়ার ইকুয়াল টু এন হয় লুপের কোন স্টেপেই, তাহলে এই গিভেন ইনপুট এন পারফেক্ট স্কোয়ার না। তো এটা হচ্ছে একটা বেসিক ফ্লো চার্ট। তো এই ফ্লো চার্ট ফলো করলে যেটা হবে, আপনি কোড লিখতে গেলে আপনার বুঝতে পারবেন যে আপনি কোড লেখার কোন স্টেপে আছেন, নেক্সট আপনার কি লিখতে হবে। তো এটার একটা হচ্ছে ইনপুট আছে, আর একটা এক্সাম্পল আছে যে যদি বলা হয় যে চেক ইফ স্ট্রিং ইজ এ প্যালিন্ড্রোম। তো প্যালিন্ড্রোম সম্পর্কে আশা করি সবার ধারণা আছে বা জানা আছে, যে কোনো একটা স্ট্রিং আমরা বলতে পারি ওয়ার্ড, একটা ওয়ার্ড, সেই ওয়ার্ডকে আপনি যদি বাম থেকে ডানে পড়েন তাহলে যা দাঁড়ায়, যদি ডান থেকে বামে পড়েন তাহলে যদি সেমই হয় তাহলে সেই ওয়ার্ডকে আমরা বলি প্যালিন্ড্রোম। বা আমরা সেন্টেন্স অনেক সময় প্যালিন্ড্রোম হয়, আমরা আপাতত একটা ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ থাকি। সো একটা ওয়ার্ড প্যালিন্ড্রোম কিনা আপনি এটা চেক করবেন। সো এর জন্য দেখা যাচ্ছে আপনি ছোট ছোট স্টেপে ভাগ করবেন, দেন হচ্ছে আপনি ওই স্টেপ গুলোকে ফ্লো চার্টে ডিজাইন করবেন। সো আপনাদের থেকে একটু শুনতে চাচ্ছি যে আপনারা, আমি একটু ব্রেকডাউনটাকে শুনতে চাই, আপনি কিভাবে ব্রেকডাউন করবেন প্রবলেমটা, এনিওয়ান? যে স্ট্রিংটা দেওয়া থাকবে স্ট্রিংটাকে রিভার্স করে চেক করব। ওকে, স্ট্রিং কে রিভার্স করে চেক করবেন। অ্যাকচুয়ালি কি চেক করবেন রিভার্স করে, তারা ইকুয়াল কিনা? জি হ্যালো? মানে আলাদাভাবে আরেকটা ভেরিয়েবল স্ট্রিংটা নিয়ে হচ্ছে হ্যাঁ, রিভার্স করে যে মেইন স্ট্রিংটা দেওয়া আছে সেটা চেক হ্যাঁ, করবো আর কি। ওকে, ওকে, ফাইন, ভেরি গুড। আর কেউ, এনি অ্যাপ্রোচ? 2 পয়েন্টার। 2 পয়েন্টার, ওকে, ভেরি গুড, ফাইন। কেউ আর কোনো কিছু অ্যাড করতে চান? ওকে, সো বেসিক্যালি আপনার ওই যেই প্রবলেম ব্রেকডাউনটা করলেন, প্রথমটা আমি একটু বলি। প্রথমটাতে যিনি বললেন যে সে ইনপুট যেই স্ট্রিংটা আছে সেই ইনপুট স্ট্রিং এর একটা কপি ক্রিয়েট করবে অন্য একটা ভ্যারিয়েবলে, দেন এই কপিকে
সে রিভার্স করবে। সে এটা STL দিয়ে করুক বা হচ্ছে সে একটা লুপ ইউজ করে করুক, যেভাবেই সে এটা রিভার্স করবে, রিভার্স করে দেন হচ্ছে সে চেক করবে। ঠিক আছে? সো এখানে যে ফ্লোটা আছে, ফ্লোটা আমি বলি, ফ্লোটা হবে প্রথমে সে ইনপুট নিবে, দেন সে একটা কপি ক্রিয়েট করবে, দেন সে কপিকে রিভার্স করবে, দেন সে কম্পেয়ার করবে। এখন এই ফ্লোতে যদি কেউ একটা কাজ আগে পরে করে, যেমন প্রথমে ইনপুট নিল, কপি করলো, তারপর হচ্ছে কপির সাথে ইনপুটকে চেক করলো, তারপর হচ্ছে কপিকে রিভার্স করলো, তো একটা স্টেপ আগে পরে হয়ে গেছে। তো এই আগে পরে হওয়ার জন্য তার কিন্তু অলওয়েজই বলবে যে ইয়েস ইয়েস প্যালিন্ড্রোম, ইয়েস প্যালিন্ড্রোম, বাট অ্যাকচুয়ালি অনেক স্ট্রিং তো প্যালিন্ড্রোম হবে না। ফর এক্সাম্পল এখানে হ্যালো, হ্যালো তো প্যালিন্ড্রোম হবে না, কারণ হ্যালোতে সে কি করবে, প্রথমে হ্যালো ইনপুট নিল, হ্যালোর একটা কপি ক্রিয়েট করলো, আরেকটা হ্যালো, তারপরে সে কপি আর ইনপুটকে চেক করে দিল, হ্যালো হ্যালো, তো বলবে তো ইয়েস প্যালিন্ড্রোম, বাট অ্যাকচুয়ালি তো এটা প্যালিন্ড্রোম না। তো তার আগে যেটা করতে হবে, চেক করার আগে অবশ্যই রিভার্সটা করে নিতে হবে, সেটা একটা ফ্লো মেনটেন করে। তো আপনারাও এই কোডের একটা ফ্লো যেন মেনটেন হয়, একটা ফ্লোতে যেন কোডটা লেখা থাকে, সেই জন্য ফ্লো চার্ট ক্রিয়েট করতে পারেন। নেক্সট হচ্ছে ফাইনালি আপনারা একটা কোড যখন লিখবেন ফ্লো চার্ট অনুযায়ী, কোডটা সাবমিট করার আগে বা কোডটা লেখার পরে সবসময় আপনার যেই লজিকটা লিখছেন, ইমপ্লিমেন্ট করছেন, সেটা টেস্ট করবেন যে ওকে। আচ্ছা হ্যাঁ, আরেকটা ছিল, আমি ওটা বলা হয় নাই, যে 2 পয়েন্টার যেটা ছিল, 2 পয়েন্টারের ক্ষেত্রে আমরা দুইটা ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করতে পারি। একটা ভ্যারিয়েবল বলতে দুইটা পয়েন্ট ইনিশিয়ালাইজ করতে পারি। একটা পয়েন্ট ইন্ডিকেট করবে আমাদের স্ট্রিং এর ফার্স্টে, আর আরেকটা পয়েন্ট ইন্ডিকেট করবে আমাদের স্ট্রিং এর লাস্টে। তো আমি ফার্স্ট আর লাস্ট এই দুইটাকে চেক করে করে মাঝ পর্যন্ত আসতে থাকবো। অর্থাৎ প্রথমে হচ্ছে আমি এখানে একটা পয়েন্টার ইউজ করব, আমি এটা একটু লিখি, রেস্কার। সো আমি দুইটা পয়েন্টার আই এন্ড পয়েন্টার জে, এই দুইটা পয়েন্টার আমি ইনিশিয়ালাইজ করব। ওয়াইল লুপে হচ্ছে আপনি চেক করবেন আই লেস অর ইকুয়াল টু জে পর্যন্ত একটা লুপ চলবে। সো এই লুপের ভিতরে আপনি বেসিক্যালি চেক করবেন, এটাকে যদি আপনি স্ট্রিং এস আকারে চিন্তা করেন, যে ইফ, ইয়েস থ্যাংক ইউ, জি আপনি ওটাও করতে পারেন একটা ফর লুপের মধ্যে, যে আই দিয়ে আই অফ এন মাইনাস ওয়ান, বাট আপনি এটা যদি করেন এটা বুঝতে আরো সুবিধা হবে আই থিঙ্ক, যে এটা ইকুয়াল ইকুয়াল এস অফ জে কিনা আপনার। যদি হয় তাহলে আপনি কন্টিনিউ করে নেক্সট স্ট্রিং অর্থাৎ আই প্লাস প্লাস অ্যান্ড জে মাইনাস মাইনাস, আপনি এটা করতে পারেন। আই প্লাস প্লাস মিনস যদি আপনার কারেন্ট যে আই পয়েন্টার এন্ড জে পয়েন্টার এদের যদি ভ্যালু ইকুয়াল হয়, তাহলে আপনি নেক্সট পয়েন্টারটাকে নেক্সটে ফরওয়ার্ড করবেন। নেক্সট ফরওয়ার্ড করে নেক্সট যে দুইটা ভ্যালু আছে এই দুইটা ভ্যালুকে আপনি চেক করবেন যে তারা ইকুয়াল কিনা। যদি তারাও ইকুয়াল হয় তাহলে আপনি নেক্সটে চেক করবেন, এইখান থেকে আপনি নেক্সট চেক করবেন, তারপরেও নেক্সট, তারপর আবার নেক্সট, যতক্ষণ পর্যন্ত এই আপনার আই পয়েন্টার আর জে পয়েন্টারের ভ্যালু ইকুয়াল হতে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি কন্টিনিউ করতে থাকবেন প্রসেসটা। আর যখন আপনার কোনো একটা পর্যায়ে যদি এরকম হয় যে আই পয়েন্টার এন্ড জে পয়েন্টার ইজ ইকুয়াল না, তখন আপনি বলতে পারেন যে ইনপুট স্ট্রিং ইজ নট প্যালিন্ড্রোম। ওকে, এটা একটা সেকেন্ড স্টেপ। তো এখানেও আপনার যদি আমি ফ্লো চার্ট আকারে বলি, ফার্স্টে আপনি ইনপুট নেবেন, দেন আপনি দুইটা পয়েন্টার ইনিশিয়ালাইজ করবেন আই এন্ড জে। আর যারা ফর লুপে করতে চান, এখানে স্ক্রিন হয়তো দেখতে পাচ্ছেন একটা লুপেও করা যায়, বাট 2 পয়েন্টারের কাজটা আপনি যদি দুইটা পয়েন্ট ইনিশিয়ালাইজ করেন, এটা আপনার ডিবাগ করতেও বা কোডটা বুঝতেও আপনার জন্য সুবিধা হবে। তো আই আর জে, অবভিয়াসলি আপনার আই কে শুরুতে ইনিশিয়ালাইজ করতে হবে এন্ড জে কে, যে ইনপুট স্ট্রিং এর লেন্থ থাকবে ওই লেন্থ মনে করি এন, তাহলে এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান। তো এভাবে ইনিশিয়ালাইজটা করতে হবে অবভিয়াসলি। ইনিশিয়ালাইজ করার পরে আপনার যে লুপ আছে সেই লুপ আপনি চালাবেন, এবং ইনসাইড দ্য লুপ আপনি অবশ্যই ফার্স্টে চেক ইফ কন্ডিশন, যে আই পয়েন্টার এন্ড জে পয়েন্টার এরা ইকুয়াল আছে কিনা, এন্ড যদি ইকুয়াল হয় তাহলে আপনি প্লাস প্লাস করতেছেন এবং জে মাইনাস মাইনাস করতেছেন, অর্থাৎ পয়েন্টারকে আপনি মুভ করতেছেন। তো এই যে যে ওয়ার্কিং ফ্লোটা আছে, আপনি যদি কোনো একটা ফ্লো ব্রেক করে ফেলেন, দেখা গেছে আপনি ফ্লো চার্ট, আপনার যদি এই ধরনের প্রবলেম হয়ে থাকে,
বিগিনার ফেসে অনেক ধরনের প্রবলেম হয়। সো এটা একটা কমন প্রবলেম যে কোডের যেই ধারাবাহিকতা সেটা উপরে নিচে হয়ে যায়। সেই উপরে নিচে যেন না হয় সেই জন্য আপনি মূলত ফ্লো চার্টটা মেনটেন করবেন। ওকে? আমাদের নেক্সট এন্ড ফাইনাল যেই টপিকটা ছিল সেটা হচ্ছে যে আপনার টেস্ট ইউর লজিক আর্লি এন্ড ইটারেটিভলি। সো বেসিক্যালি আপনার যেই প্রবলেম স্টেটমেন্ট আপনি বুঝলেন, ওইটাকে ব্রেক ডাউন করলেন অথবা প্যাটার্ন রিকগনাইজ করলেন একটা সিমুলেশন করে। এই ২ টা করার পরে আপনি ফ্লো চার্ট মেইনটেইন করলেন। ফ্লো চার্ট অনুযায়ী আপনি কোড লেখা কমপ্লিট করলেন। তো কোড লেখার পরে আপনি অবশ্যই টেস্ট কেস দিয়ে স্যাম্পলে তো অবশ্যই কিছু দেওয়া থাকে। কিন্তু স্যাম্পল টেস্ট কেস বিশ্বাস করা খুব ডেঞ্জারাস হয়ে থাকে ম্যাক্সিমাম কেসেই। কারণ স্যাম্পল টেস্ট কেসটা সবসময় খুব স্ট্রং থাকে না। যেন আপনার কোডের যে লজিক আছে ওটাকে খুব সুন্দরভাবে টেস্ট করবে। তো স্যাম্পলকে বিশ্বাস না করে আপনি যেটা করবেন আপনি নিজে কিছু টেস্ট কেস ক্রিয়েট করবেন। আপনার অবশ্যই কনস্ট্রেন্ট অনুযায়ী। কনস্ট্রেন্ট কি একটু পরে বলবো যে কনস্ট্রেন্ট অনুযায়ী আপনি কিছু টেস্ট কেস তৈরি করবেন এবং সেই টেস্ট কেস গুলোর আপনি সমাধান বের করবেন হাতে কলমে। আর তারপরে কোডের মধ্যে ইনপুট দিয়ে আপনি চেক করবেন যে আপনার কোডে কি সেম আউটপুটটা দিচ্ছে কিনা। যদি এটা করে তাহলে আপনি মনে করবেন যে আপনার কোড ঠিক আছে, আপনার কোডের লজিকও ঠিক আছে এবং তখন আপনি এটা সাবমিট করলেন। আর সাবমিট করার পরেও দেখা গেছে যে আপনি হ্যাঁ এর সবকিছু মেনটেন করছেন, সবই করছেন, তারপরেও রং অ্যান্সার হইতে পারে, টাইম লিমিট এক্সিড হইতে পারে, মেমোরি লিমিট হইতে পারে, রান টাইম এরর হইতে পারে, বিভিন্ন ধরনের এরর হইতে পারে। তো আমাদের আজকের এই ডে লং সেশনে এর পরবর্তীতে আমরা এগুলো নিয়ে কথা বলবো যে রং অ্যান্সার আসলে কেন হয়ে থাকে, তারপরে আমাদের টাইম লিমিট এক্সিড আসলে কেন হয়ে থাকে এবং ওইগুলো যখন হয় তখন আমরা আসলে কি করা উচিত। সো অ্যাজ এ বিগিনার ফেজ আমি আর প্রথম ক্লাসের আমাদের সহজ কোডিং থেকে যেই আজকের ডে লং সেশনের প্রথম ক্লাসের টার্গেট ছিল যে জাস্ট বেসিক্যালি আপনারা কিভাবে আসলে চিন্তা করতে পারেন এই কোড করার আগে একটা প্রোগ্রামার হিসাবে কি কি ধরনের চিন্তা প্রথমে আপনার মাথায় আনতে পারেন কোডটা লিখার আগে। সেখানে একটা এক্সাম্পল প্রবলেম আছে এটার জন্য যে ফাইনাল যে টপিক ছিল যে আপনার কাউন্ট নাম্বারস ডিভিজিবল বাই 3 ইন এ লিস্ট। আপনি যে লজিক লিখবেন লজিক অনুযায়ী আপনি চেক করে দেখবেন যে এখানে তো আচ্ছা 3 আছে, 4 আছে, 6 আছে, 7 আছে, 9 আছে। তো এর মধ্যে 3, 6 এন্ড 9 এটা হচ্ছে আমাদের যেই কন্ডিশন আছে যে ডিভিজিবল বাই 3, এটা ট্রু। আর অন্য কেসে এটা হবে না। তো এটা আপনি খাতা কলমে নিজে করলেন। পরবর্তীতে আপনার যে ইনপুট আছে ইনপুটটা করে দিবেন। কোড থেকে আউটপুটটা দেখবেন, খাতার সাথে মিলিয়ে নিবেন। ঠিক আছে? তো আপনাদের কারো যদি কোনো ধরনের এজ এ বিগিনার কোনো ধরনের যদি আমি তো জাস্ট একটা বেসিক ৫টা ধারণা বললাম বাট প্রত্যেকটা মানুষ ডিফারেন্ট ধরনের প্রবলেম ফেস করে বিগিনার হিসাবে। সো অন দ্যাট কেস আপনারা যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কোয়েশ্চেন গুলো করবেন এবং যদি আজকের লেকচার সম্পর্কেও কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেটা বলবেন। আচ্ছা, আপনার এই কোশ্চেনটা নেওয়ার আগে আমি আরেকটা জিনিস বলি। কনস্ট্যান্ট জিনিসটা কি? কনস্ট্যান্ট হচ্ছে মূলত ইনপুট দেওয়ার কিছু বাধা থাকে, কিছু লিমিট থাকে। ফর এক্সাম্পল যদি বলি যে আপনাকে একটা লিস্ট অফ নাম্বার দেওয়া হইতেছে। তো ১ম আমি যদি বলে দিই যে আপনাকে n সংখ্যক সংখ্যা থাকবে ওই লিস্টে। সো n কখনো কিন্তু -5 হইতে পারবে না। যে -5 টা সংখ্যা দিলাম আপনাকে আমি। তো -5 টা কি সংখ্যা দেওয়া সম্ভব? আপনাকে আমি কিভাবে -5 টা আপনাকে ৫ টা সংখ্যা দিতে পারি। -৫ -5 কি আমি দিতে পারি? সো এই ধরনের কিছু কনস্ট্যান্ট থাকে। এগুলো আপনি কোড ফোর্সেস এ গেলে অবশ্যই প্রত্যেকটা প্রবলেম যেকোনো অনলাইন জাজি আপনি যেকোনো প্রবলেমের সাথে দেখবেন ইনপুট সেকশনে বলা থাকে যে কোন একটা ইনপুটের জন্য রেঞ্জ হতে পারে। এটা স্পেশালি সংখ্যার ক্ষেত্রে থাকে। স্ট্রিং এর ক্ষেত্রে থাকে যে বলা থাকে যে এটা আলফা আ আ আল আলফা টাইপ নাম্বার অর্থাৎ এ ক্যাপিটাল এ স্মলার এ। ক্যাপিটাল এ টু জেড এন্ড স্মলার এ টু জেড। তো আবার বলা থাকে লেক্সিকোগ্রাফিক্যালি স্মলার আ যেই সংজ্ঞা ল্যাটিন স্মলার আ ক্যারেক্টার বলা থাকতে পারে। তো এগুলোর দ্বারা বোঝায় স্মলার ক্যারেক্টার গুলোকে। ওকে। সো হামিম শাহরিয়ার আপনি বলছেন হাউ টু প্র্যাকটিস মোর এফিশিয়েন্টলি। Like for example, if I understand and do the problem by myself, then it's okay. But what if the problem I couldn't solve by myself and need to take help? Editorial for others code. Okay, that's very fine. দেখেন আপনি একটা প্রবলেম আপনি এখনো লার্নিং ফেজে আছেন। তো বেসিক্যালি আপনি যে প্রবলেমগুলো এখন সলভ করতে পারতেছেন, অবশ্যই
অনেক প্রবলেম সলভ করতে পারবেন, বাট এরকম অনেক প্রবলেম আছে যেটা আপনার এখনো নলেজের কারণে সলভ করতে পারতেছে না, যে আপনার ওই সম্পর্কে ধারণাই নেই যে কোন একটা প্রবলেম কিভাবে সলভ করা যায়। দেখা গেছে কোন একটা অ্যালগোরিদম হতে পারে, কোন একটা ম্যাথমেটিক্স হতে পারে, কোন একটা টেকনিক হতে পারে। তো ওইটা সম্পর্কে আপনার মূলত ধারণা নেই, সেই জন্য আপনি সলভ করতে ওটা কেপেবল না। এখন আপনি প্রবলেম স্টেটমেন্ট বুঝে আপনি ব্রেকডাউন বা আপনি অনেক চেষ্টা করে আসলে তো জানতে পারবেন না যে ওই প্রবলেমটা কোন একটা স্পেসিফিক অ্যালগোরিদমই লাগতো। এটা তখনই জানতে পারবেন যদি আপনি ওটা সলিউশনের জন্য অ্যাপ্রোচ করেন, রাইট? সো কিন্তু আপনার একটা প্রবলেম পড়ার সাথে সাথে এটা করবে না, অবশ্যই একটা এনাফ টাইম। আমরা সাধারণত এটা 3 to 4 hours একটা প্রবলেমের জন্য অ্যাজ এ বিগিনার স্টেজে আমরা স্ট্যান্ডার্ড ধরি, যে সে যদি একটা প্রবলেম বোঝার জন্য হইলো 1 ঘন্টা ট্রাই করে, বোঝার পরে সমাধানের জন্য আরো 2 ঘন্টা ট্রাই করলো, তারপরে না পাইলে একটু ব্রেক নিয়ে হলো আবার ট্রাই করলো, লাস্ট একটা অ্যাটেম্প নিলো, কিন্তু কোনোভাবেই সে হচ্ছে প্রবলেমটা বোঝার পরেও সিমুলেট করার পরেও সে সলিউশন করতে পারতেছে না। অন দ্যাট কেস অবশ্যই একটা এডিটোরিয়াল বা কোড, অন্য কারো কোড দেখে এটা থেকে হেল্প নিতে হয়, এবং হেল্প নিতে গেলে আপনি তখন বুঝতে পারবেন যে আপনার আসলে কোন নলেজের ঘাটতি ছিল এখানে। যে আপনি হয়তো একটা টেকনিক জানেন না, অথবা একটা ম্যাথমেটিক জানেন না, অথবা দেখা গেছে একটা অ্যালগোরিদম, কোন একটা ডাটা স্ট্রাকচার, এই ধরনের কিছু আপনি জানেন না। তো আপনি যখন ওই জিনিসটা জানতে পারবেন যে একটা স্পেসিফিক নলেজের প্রয়োজন ছিল, এটা হচ্ছে ইফিশিয়েন্ট ওয়ে। আপনি অবশ্যই লার্নিং ফেজে আপনি শিখবেন, শেখার পরে শিখে এসে আপনি অবশ্যই নিজে আবার ওইটা সলভ করবেন বা ওইটার মতো রিলেটেড সিমিলার আরো প্রবলেম সলভ করবেন। ওকে, নেক্সট। দ্য প্রবলেম আই এম ফেসিং ইজ আই গেট আইডিয়া, টেক ট্রিভিয়াল ব্রুট ফোর্স ওয়েল, বাট অপটিমাইজ করতে প্রবলেম হয় আর আইডিয়া আসে না, এন্ড আমি কাইন্ড অফ ভালোই স্টাফ পারতাম, কাইন্ড অফ ভুলে গেছি, লাইক মনে আছে বাট ইমপ্লিমেন্ট করতে গেলে কাইন্ড অফ টাইম লাগে। ফর এক্সাম্পল আইসিএ বাইনারি লিফটিং কনসেপ্ট মনে আছে, বাট ইমপ্লিমেন্ট করতে গেলে কাইন্ড অফ ভুল হবে আর পারবো না। আচ্ছা, এলসিএ, এটা আইসিএ এলসিএ হবে। আমি ভুল করছি আর কি, এলসিএ। ওকে, দেখেন, প্রথমত কম্পিটিটিভ প্রোগ্রামিং এ আপনি যদি প্র্যাকটিসে না থাকেন, দেখা গেছে যে আপনি এই 1 মাস খুব ভালো প্র্যাকটিস সময় দিলেন, কোড করলেন। কম্পিটিটিভ প্রোগ্রামিং কিন্তু প্রচুর সময় রিকোয়ার করে, আপনার টাইম দিতে হয় এটার জন্য। প্রবলেম সলভিং এ আপনি একটা প্রবলেমের জন্য বিগিনার স্টেজে একটা 800 বা 900 রেটিং এর প্রবলেমের জন্য আপনার অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টা সময় দিতে হয় বিগিনারদের সময়। তো আপনি তো এলসি নিয়ে কথা বলতেছেন, অবশ্যই এটা একটু বিগিনার থেকে বেশি। কিন্তু আপনি যখনই 1 মাস পরে আপনি 1 সপ্তাহের জন্য বা 2-3 দিনের জন্য যদি আপনি ছেড়ে দেন, তাহলে যেটা হয় যে 3 দিন পরে গেলেও দেখবেন যে আপনার ব্রেন আর আগের মতো কাজ করে না, অর্থাৎ একদম বিগিনার স্টেজে চলে গেছে। যে 1 মাস আগে যেরকম আমার সময় লাগতো, 1 মাসে যে ইমপ্রুভটা হয়েছে, ওই ইমপ্রুভটা দেখবেন যে কেমন যেন জিরো হয়ে গেছে, মনে মনে করতেছে না, কিছু লিখতে পারতেছেন না, এই ধরনের প্রবলেম হয়। ওকে, সো দেয়ারফর প্রথম কথা হচ্ছে আপনি ওইটাকে রেগুলারিটিতে আপনার মেনটেন করতে হবে, আপনার কনজিস্টেন্ট থাকতে হবে আপনার আহ, এইখানে। নেক্সট হচ্ছে আপনি বলেন যে ব্রুট ফোর্স ভালোই লেখেন বাট অপটিমাইজ করতে গেলে প্রবলেম হয়। দেখেন, একটা প্রবলেমের অপটিমাইজেশন অনেকটা এক্সপিরিয়েন্সের উপরেও আসে, যে আপনি কতগুলো প্রবলেম সলভ করছেন, আপনি কতটুকু সময় নিয়ে সলভ করছেন, তারপরে হচ্ছে ওই সমাধান নিয়ে অপটিমাইজেশন নিয়ে কতটুকু চিন্তা করছেন বা কত সময় নিয়ে চিন্তা করছেন। এই যে যে ফ্যাক্টর গুলো আছে, এগুলো অনেক ফ্যাক্ট করে। আর আমি বলবো এই সবকিছুর ভিতরে এক্সপিরিয়েন্সটা হচ্ছে সবচেয়ে বেশি ম্যাটার করে। তো দেখা গেছে আপনি এখন হয়তো ব্রুট ফোর্স এর জন্য দেখা গেছে আপনি নিজে তো অবশ্যই একটা সার্টেন টাইম চেষ্টা করবেন, করার পরে আপনি যখন এটার এডিটোরিয়াল দেখলেন, আপনি তখন ওই জিনিসটা মূলত ক্যাপচার করবেন এডিটোরিয়াল থেকে, যে তারা কোন টেকনিকটা ফলো করছে অপটিমাইজ করার জন্য। নট ওই প্রবলেমটার জন্য কোডে কি অপটিমাইজ হইলো, ওইটার চেয়ে বড় বিষয় কোন টেকনিকটা ফলো হয়েছে অপটিমাইজের জন্য। এটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি ওইখান থেকে ক্যাচ করতে হবে। তো এইটা যখন আপনি ক্যাচ করে আপনি অন্যান্য প্রবলেমও ওই ধরনের অপটিমাইজেশন ওই টেকনিকটা ইউজ করার চেষ্টা করবেন। যেমন মনে করেন যে রেঞ্জ সাম, যে একটা অ্যারে দেওয়া আছে, এল থেকে আর এর মধ্যে সাম বের করতে, এল থেকে আর এই রেঞ্জের সাম কত। তো বেসিক্যালি আপনি হচ্ছে চিন্তা করতে থাকলেন যে লুপ চালে ইউজ করব, কিন্তু দেখা গেছে ব্রুট ফোর্স অ্যাপ্রোচ এটা। কিন্তু আপনি অপটিমাইজেশনের অনেক চেষ্টা করলেন, ইন কেস আপনি পারলেন না, বাট অন দ্যাট কেস আপনি যেটা করতে পারেন, আপনি সলিউশন দেখতে পারেন, দেখবেন যে মাল্টিপল সলিউশন আছে। সবচেয়ে প্রথমে পাবেন প্রেফিক্স সাম, তারপরে কি পাবেন,
আপনি হচ্ছে দেখা গেছে যে সেগমেন্টরি বলতে পারি, বা হচ্ছে এরকম হায়ার কিছু ডাটা স্ট্রাকচার আছে, বাট সবচেয়ে সহজ হচ্ছে প্রেফিক্স সাম। তো প্রেফিক্স সাম থেকে আপনি আইডিয়াটা নেন যে প্রেফিক্স সাম অ্যাকচুয়ালি কি করতে পারে, তার রেঞ্জ কতটুকু, সে তার স্কোপ কতটুকু, এই ধরনের আইডিয়াটা আপনি মূলত ক্যাচ করবেন। আর কোনো কোড যদি ইমপ্লিমেন্ট করতে টাইম লাগে, ইটস টোটালি ফাইন। কোড লেখার যেই আপনার ফ্লো চার্ট, মনে করেন আপনি এক্ষেত্রে যদি ফ্লো চার্টটা প্রথমে ক্রিয়েট করে নেন, তাহলে একটা যেটা হয় যে আপনি কোন কোডের পর কোন কোড সেকশনের পরে কোন কোড সেকশন লাগবেন এটা আপনার চোখের সামনে থাকবে, এটা একটা সুবিধা হবে। কিন্তু দেখা গেছে যে আপনি তারপরে যদি সময় লাগে, এটা নিয়ে আসলে সমস্যার কিছু না, এটা এক্সপিরিয়েন্সের সাথে হয়। এটা আপনি যত বেশি প্রবলেম সলভ করবেন, যত বেশি কোড লিখবেন, এটা তো আপনার তত ইমপ্রুভ হইতে থাকবে। আর অ্যাজ এ বিগিনার অ্যাকচুয়ালি কোড দ্রুত লেখার চেয়ে কোড লিখে সলভ করাটাই যথেষ্ট মনে করি। তারপরে আপনি যখন এটা কম্পিটিটিভ প্রোগ্রামিং এর ওয়ার্ল্ডে ঢুকে গেলেন, এটা তো জাস্ট আপনি ঢুকতেছেন, এই ক্লাসের পারপাস বলতে পারি যে বিগিনারদের জন্য, যেহেতু তারা জাস্ট ঢুকতেছে, ঢুকে গেলে তখন আপনার এটার সমস্যা থাকার কথা না। আর সবকিছুর জন্যই প্র্যাকটিস, মোর অ্যান্ড মোর প্র্যাকটিস। আর এলসি এর যে কথাটা বলতেছেন আপনি, অবশ্যই আপনার কনসেপ্ট জানা থাকতে হবে, বাট কিছু কোডের ক্ষেত্রে আমরা স্নিপেট ইউজ করি এবং এটা অ্যালাউ। যেমন মনে করেন set notice, যেমন আইসিপিসি থেকে শুরু করে এনসিপিসি বা আইইউপিসি গুলোতে, সবগুলোতে দেখবেন যে যদি আপনি অলরেডি জানেন তো জানেন, বাট বিগিনারদের এটা জানার কথাও না, অর্থাৎ অনসাইট যে কন্টেস্ট গুলো হয় ওইখানে 25 পেজ আপনার কোড ক্যারি করতে দেয়। তো ওইখানে এরকম কিছু কোড থাকে যেগুলো আসলে আপনি কনসেপ্ট জানেন ঠিকই, কিন্তু ওই কোড গুলো আসলে লেখা কঠিন। সব কোড তো আসলে মাথার ভিতরে নিয়ে চলা যায় না, কিন্তু কনসেপ্ট জানেন আপনি, তো ওই কোডগুলো আপনি আলাদা খাতায় লিখে নিয়ে যেতে পারবেন। এটা আপ টু 25 পেজ অ্যালাউ করা হয়, এটা সব কন্টেস্টে অ্যালাউ করা হয়। তো আপনার কিছু কোড আছে, যেমন এলসি এর কোডও ওই ধরনের ক্যাটাগরিতেই পড়ে, যে আপনার ওটা টেমপ্লেট আকারে আমরা ইউজ করি, ওটার কোড আমরা সরাসরি নিজে লিখি না কখনো। ফর এক্সাম্পল আপনাকে যদি আমি একটু দেখাও দিই, যে আমার এইখানে মনে করেন এলসি এর যে কোড ছিল, এই যে দেখেন এটা হচ্ছে আমার এলসি এর কোড। তো আমি হচ্ছে এরকম যদি আমার প্রয়োজন পড়ে এলসি এর কোড লাগে, আমি কোড কিন্তু নিজে লিখি না, এটা আমি অ্যাজ এ স্নিপেট আকারে বানায় রাখি। বুঝতে পারলেন? যে আমার যখন প্রয়োজন পড়ে আমি এলসিএ কোয়েরি করি, আর এখানে আমার তার করসপন্ডিং যত কোড প্রয়োজন আছে, অর্থাৎ এটা হচ্ছে বাইনারি লিস্টিং এর না, এটা হচ্ছে আপনার বাইনারি লিস্টিং এর এলসিএ। তো আপনি এইভাবে ইউজ করতে পারেন। ওকে, একটা বড় ব্রেক চলে গেলে আবার আগের রিদমে ফাস্টলি ফিরে যাওয়ার কিছু টিপস দেন। উম এটা অ্যাকচুয়ালি আমার ক্ষেত্রে যদি আমি বলি, আমার এক্সপিরিয়েন্সে আমি আমি খুব লং টাইম কোনো ব্রেক ছাড়াই কম্পিটিটিভ প্রোগ্রামিং করছি। লাইক মানে আমি প্রথম এক্সপার্ট হওয়া পর্যন্ত আমি কখনো ব্রেকই নেইনি। আমি এক্সপার্ট হওয়ার পরে কিছু ব্রেক দিছিলাম, বাট আবার আমি খুব দ্রুতই ব্যাক করছিলাম। সো দেখা গেছে কি যে আপনি একটা সার্টেন পর্যায়ে গেলে আসলে ব্রেক নেওয়াটা অত প্রবলেম না, বাট বিগিনার স্টেজে একটা ব্রেক নিলে দেখবেন যে কয়েকদিন পরেই, জাস্ট আপনি এক সপ্তাহও কম সময় বলতেছে, এটা এক সপ্তাহ কম, 3 দিনের ব্রেক নিলেও আপনি দেখবেন আগের রিদমে ফেরা কঠিন। আর যদি খুব সহজে ফিরতে চান, তাহলে একটু বেশি সময় দিয়ে প্র্যাকটিস করেন, প্র্যাকটিসের ছাড়া আর কোনো ওয়ে নাই, এটা এটা জাস্ট আপনার প্র্যাকটিসই করতে হবে। ওকে, আমি পরের কোশ্চেনে যাই। ওকে, লাস্ট 5 মান্থ ধরে কনসিস্টেন্টলি প্র্যাকটিস করছি, ইমপ্লিমেন্ট ইস্যুটা কিভাবে ইমপ্রুভ করব। ওকে, ইমপ্লিমেন্টের যেই ইস্যুগুলো আছে আপনার, এই জন্য ইমপ্লিমেন্টেশন ক্যাটাগরি, এটা কোড ফোর্সে বলা হয় কনস্ট্রাকটিভ। আপনি কোড শেপে গেলে ইমপ্লিমেন্টেশন আকারে বা অবজারভেশন এই জাতীয় বলতে পারেন প্রবলেম, সরি, ইমপ্লিমেন্টেশন সরাসরি ট্যাগই থাকে। আপনি ওই ইমপ্লিমেন্টেশন ট্যাগ ধরে আপনার যেই রেটিং আপনি সলভ করেন, ওই রেটিং এর প্রবলেম গুলোকে সমাধান করার চেষ্টা করবেন। এবং এটার জন্য সবচেয়ে সহজ আমি বলবো, আপনি এরকম একটা প্রবলেম নেবেন, বুঝবেন, ইনপুট আউটপুট আইডেন্টিফাই করবেন, ব্রেকডাউন করবেন, এবং ব্রেকডাউন থেকে আপনি ওই ছোট ছোট পার্টকে আপনার কোডে ইন্টিগ্রেট করার চেষ্টা করবেন, ওই ছোট ছোট পার্টটার কোড লেখার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে ইভেনচুয়ালি আপনার এই প্রবলেম বা ইমপ্লিমেন্টেশন করার ক্ষমতা এটা বৃদ্ধি পাবে। এটা প্র্যাকটিসের থ্রুই আপনি আহ, বাড়াইতে পারবেন। আসলে এক্সামের কারণে কনসিস্টেন্সি টাইম দিতে পারি না, স্কিল লেভেল ডাউন।
আহ দেখেন, এক্সাম টাইমে ঠিক আছে, বাট এক্সাম টাইমে পড়াশোনা করেন, বাট আমি অ্যাজিউম করতেছি এখানে মোটামুটি মেজরিটি ইউনিভার্সিটি স্টুডেন্ট। তো ইউনিভার্সিটিতে আসলে পড়াশোনা করা তো লাগবে, কিন্তু আমার মনে হয় না যে আপনি যদি ডেইলি একটা প্রবলেমও সলভ করেন, যে একটা প্রবলেম সলভ করতে যদি আপনার 1 আওয়ারও সময় যায়, এটা আপনার এক্সামের মধ্যে আই থিঙ্ক দিতে পারবেন। যদি এরকম হয় যে আপনি এক্সামে 2 দিন আগে পড়তে বসি, যেটা হচ্ছে জেনারেল আর কি রুল, যে সবাই পরীক্ষার 2 দিন আগে পড়তে বসে, নোট কালেক্ট করা থেকে শুরু করে এনিথিং ক্লাস ম্যাটেরিয়াল সবকিছু করে। তো এই কেসে আপনার ওই ম্যানেজমেন্ট ওইভাবে করতে হবে যেন আপনি পরীক্ষার আগে, পরীক্ষার মধ্যেও আপনি 1 আওয়ার টাইম বের করতে পারেন, যে আমি আজকে একটা প্রবলেম নিয়ে, নতুন একটা প্রবলেম নিয়ে আমি চিন্তা করব। তো আমি এটা সাজেস্ট করব। আর আমার হচ্ছে বিগিনিং স্টেজে আমি ওই পরীক্ষার মধ্যেও প্রোগ্রামিং করতাম, কিন্তু আমার এটা আসলে ভালো লাগতো জন্য করতাম। বাট আমি এক্সামের মধ্যে যে করতে হবে এরকম না। যদিও এক্সামের মধ্যে আপনি যদি পারেন ম্যানেজ করতে তাহলে করবেন, বাট আদারওয়াইজ আপনার এক্সামের পর একটু বেশি এফোর্ট দিয়ে আগের রিদমে ফেরত যাইতে হবে। আহ, ভাইয়া 4 মান্থ হলো সিএসসি এ ঢুকছি, ভার্সিটি 2টা কন্টেস্ট দিছিলাম, কোয়েশ্চেনের আগামাথা কিছুই বুঝি না, বাট ক্লাসে যেই কোড গুলো দেয় ওইগুলো করতে পারি। আমার সি এর সব বেসিক ক্লিয়ার হয়েছে। ওকে, দেখেন, আপনার যেই যেই কন্টেস্টটা না হয়েছে, যদি দেখা গেছে আপনার ওই কন্টেস্টে যদি আপনার যে ব্যাচের বা ডিপার্টমেন্টে যে সিনিয়ররা থাকে তারাও যদি ইনক্লুডেড থাকে, তাহলে দেখা গেছে তাদের টার্গেট করে অনেক প্রবলেম থাকে। তো আপনাকে শুরু করতে হবে বিগিনার স্টেজের প্রবলেম গুলো দিয়ে। আর তারপরে হচ্ছে আপনার আস্তে আস্তে আগাইতে হবে যে কোন একটা কনসেপ্ট, কোন একটা ওয়ার্ড দ্বারা কি বোঝানো হয়। যেমন আমি যদি একটা ওয়ার্ড বলি সাবেরে, এটা দ্বারা আপনি এই মোমেন্টে কিছু নাও বুঝতে পারেন, বাট সাবেরের কনসেপ্টটা কি এটা আপনি দেখা গেছে যে এই শুরুর স্টেজ থেকে যদি কিছু প্রবলেম সলভ করতে 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 আগান, যখন একদিন সাবেরের কোন একটা প্রবলেম আপনি পাবেন, তখন দেখবেন যে আপনি এটা ক্যাচ করতে পারতেছেন। তো এটা আপনার অ্যাকচুয়ালি যেই প্রবলেম গুলো দেওয়া হয়েছিল ওইখানে, ওই প্রবলেম গুলো কোন ক্যাটাগরির ওটা দেখার বিষয়। বিগিনার ক্যাটাগরি না হলে আপনার না বোঝাটা খুবই স্বাভাবিক, কিন্তু আপনি বিগিনার ক্যাটাগরির প্রবলেম গুলো চেক করবেন। ফর এক্সাম্পল, লাইটোস, আমার লাইটোস যে সাইড আছে লাইটোস, ওই লাইটোজে কিন্তু বিগিনার একটা সেকশনই থাকে। আবার কোড ফোর্সেস এর বিগিনার বলতে হচ্ছে বুঝে 800 রেটিং, 900 রেটিং বা 1000 না জান এখন, বাট 800 900 রেটিং, এই রেটিং এর প্রবলেম গুলো আপনি দেখবেন, বোঝার চেষ্টা করবেন ওইখানে কি বলা হয়েছে, কি চাইছে, ইনপুট আউটপুট এগুলো। আহ ওকে, নেক্সট হচ্ছে স্কুল এক্সাম আসলে মাসখানেক ব্রেক চলে যায় স্যাডলি। ওকে, স্কুলের এক্সামে মাসখানেক যদি ব্রেক চলে যায়, উম এটা টাফ হয় বিগিনার স্টেজে, কারণ রিদমটা আসলেও যদি নষ্ট হয় আপনার ফ্লোতে, আপনি যে প্রোগ্রামিং যে কনসিস্টেন্সি আছে ওইটা যদি একটা ব্রেক হয়, তাহলে এটা একটু প্রবলেম হয়। বাট আপনি ট্রাই করতে পারেন জাস্ট যতটুকু মেনটেন করার। 800-তে কমফোর্টেবল হয়েও অনেক সময় দেখা যায় 800-তেও একটা দুইটা প্রবলেম করা যায় না। হ্যাঁ, এটা হইতেই পারে যে 800-তে আপনার একটা দুইটা প্রবলেম করতে নাও পারেন, বাট আপনি অন্য অনেক প্রবলেমই তো করতে পারছেন। দেখেন, সব প্রবলেমই যে একেবারে সলভ করতে পারবেন ধরার সাথে সাথেই বা 1-2 ঘন্টা টাইম দিলেই, এটাও ট্রু না। কিন্তু আপনি যদি এফোর্ট দেন আবার করতেও পারবেন। আর এটা খুব রেয়ারলি হবে কারোর সাথে, আপনার সাথে হচ্ছে, তাহলে ওই প্রবলেম গুলো হইতে পারে ক্রিটিক্যাল হইতেও পারে। বাট আপনি একটু লজিক্যালি ওটা আবার মোর এন্ড মোর আপনি প্রবলেমের স্টেটমেন্ট আগে বোঝার চেষ্টা করবেন। যদি প্রবলেমের স্টেটমেন্ট বোঝেন তাহলে আমার মনে হয় না যে 800 রেটিং এ এরকম প্রবলেম দেয় যেটা আসলে আপনি সলভ করতে পারবেন না। যেটা হইতে পারে যে প্রবলেমের স্টেটমেন্ট বুঝতে প্রবলেম হইতে পারে। প্রবলেম সলভ করা হয় বাট সার্টেন টপিক লাইক এগুলো থাকে না। ফর এক্সাম্পল, গ্রাফের প্রবলেম গুলো কাইন্ড অফ স্কিল লেভেল কমে গেছে। কথাটা আমি বুঝতে পারিনি। প্রবলেম সলভ করা হয় বাট সার্টেন টপিক লাইক লাইক ওগুলো থাকে না। ফর এক্সাম্পল, গ্রাফের প্রবলেম গুলা কাইন্ড অফ স্কিল লেভেল কমে গেছে। গ্রাফের প্রবলেমে স্কিল কমছে, আপনি কি এটা কিছু মিন করছেন? আচ্ছা, আই মিন টপিকে গ্যাপ পড়ে যায়, লাইক দেখা যায় টপ একটা টপিকে বেশি এফোর্ট চলে যাচ্ছে, বাকিগুলো হচ্ছে না, ইকুয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে না। আচ্ছা, আপনি আহ, যদি বিগিনার স্টেজে থাকেন, আসলে টপিক ওয়াইজ কিছু সলভ করার পাশাপাশি আপনি র্যান্ডমলিও সলভ করতে পারেন। আর
অ্যাকচুয়ালি ছুটে যাবে না, এটা একটা লম্বা প্রসেসের প্ল্যান। আপনি কম্পিটিটিভ প্রোগ্রামিং এইভাবে চিন্তা করেন না যে আপনি 1 মাস বা 2 মাসে সব শিখে ফেলবেন। আপনি অ্যাটলিস্ট 6 মাসও যদি সময় নেন, আমি মনে করবো 6 মাসেও আপনি সব টপিক আসলে কভার করা কঠিন হয়। সো দেখা গেছে যে একটু লেন্দি এটা প্রসেস এখানে। তো আপনি যদি একটা টপিকে আপনি দেখা গেছে গ্রাফ থিওরিতে আপনি অ্যাডভান্স করলেন, যে আপনি গ্রাফ থিওরি সম্পর্কে ভালোই জানেন, প্রবলেম সলভ করতে পারতেছেন, হায়ার রেটিং এর প্রবলেম আপনি সলভ করতে পারতেছেন, বাট যেটা হবে আপনি অন দ্য আদার হ্যান্ড ডাইনামিক প্রোগ্রামিং এর প্রবলেমে পিছিয়ে যাইতেছেন। তখন যেটা করতে হবে, আপনার গ্রাফে যখন আপনি একটা লেভেলে আসবেন তখন আপনার ডাইনামিক প্রোগ্রামিং এ সুইচ হইতে হবে। কারণ গ্রাফে লেভেল আসতেও কিন্তু আপনার দেখা গেছে 1 মাস প্রয়োজন হইতে পারে। তো 1 মাস পরে যায় হচ্ছে আপনি আবার ডাইনামিক প্রোগ্রামিং শুরু করলেন। আর আপনি যদি রেগুলার কন্টেস্ট করতে থাকেন তাহলে যেটা হবে, আপনার মাঝে মাঝে গ্রাফের প্রবলেম পাবেন। তো দেখা যাবে ওই গ্রাফের প্রবলেমটা আপনার তখন প্র্যাকটিস হয়ে যাবে, আপনি ওটা নিয়ে চিন্তা করবেন, সলভ করার ট্রাই করবেন। প্র্যাকটিস হয়ে গেলে আপনার যে 1 মাসে প্রথম 1 মাসে যেটা শিখলেন ওইটা আপনার অলওয়েজ মনে থাকতে থাকবে। ম্যাক্সিমাম কোন আপনার এক্সপিরিয়েন্সে ম্যাক্সিমাম কোন হার্ড ম্যাথমেটিক্স টপিক ইউজ করা লাগছে প্রবলেম সলভ করতে? আমার মেইন কোশ্চেন ম্যাথমেটিক্স এ কিরকম ভালো হতে হয়? আমার এক্সপিরিয়েন্সে যদি ম্যাথমেটিক্স ক্যাটাগরিতে বলি তাহলে হচ্ছে এফএফটি বা এনটিটি, এটা একটা অ্যাডভান্স টপিক বলতে পারেন, এটা একটা হার্ড টপিক ছিল, এটা আমি সলভ করছি, এই ক্যাটাগরিতে আসা লাগছে। তো এটা মোটামুটি কমপ্লেক্স নাম্বার সহ একটা কনসেপ্ট, এফএফটি বা এনটিটি। তো আমার এটা শেখা লাগছে বা জানা লাগছে, করবো। আচ্ছা, লেভেলে আছি কেমনে বুঝবো, লাইক কেমনে বুঝবো যে রিচড সার্টেন লেভেল? নাও ইটস টাইম টু সুইচ। ওকে, আচ্ছা আমরা বলি লেভেলটা অ্যাকচুয়ালি আপনার নিজেও ডিফাইন করতে পারেন, অথবা হচ্ছে আপনি একটা আমি যদি বলি আপনি টপিক ওয়াইজে যাচ্ছেন, আপনি এখন পিউপিল বা স্পেশালিস্ট, অর্থাৎ 1200 বা 1400 রেটিং এ আছেন। তো যদি এরকম হয়, আপনি ওই ক্যাটাগরির যে কোনো গ্রাফ প্রবলেম আপনি ইমিডিয়েট সলভ করতে পারতেছেন। আপনি পড়ার সাথে সাথে আপনি বুঝতে পারতেছেন, আচ্ছা এখানে তো এই অ্যালগোরিদম ইউজ করতে হবে। আপনি যেই ক্যাচ করতে পারবেন, যখন আপনি গ্রাফের যত ধরনের অ্যালগোরিদম শিখবেন, ওই ধরনের কোনো প্রবলেমে ওই ওই অ্যালগোরিদমটা ইউজ করা। ফর এক্সাম্পল নাম ধরে বলি, যেমন ডায়াক্সট্রা যদি একটা প্রবলেম হয়, ডায়াক্সট্রা প্রবলেমে আপনি যদি একটা প্রবলেম সলভ করতে ডায়াক্সট্রা রিকোয়ার্ড, এরকম একটা প্রবলেম যদি আপনার সামনে দেওয়া হয়, আপনি প্রবলেম পড়ার সাথে সাথে যদি বুঝতে পারেন যে আরে এটা তো ডায়াক্সট্রা ইউজ করতে হবে, যদি আপনি এটা ক্যাচ করতে পারেন তাহলে মনে করবেন যে আপনি ডায়াক্সট্রা বুঝে গেছেন। যে আপনি ইমিডিয়েট যদি ক্যাচ করতে পারেন যে এই প্রবলেমটা আমি ডায়াক্সট্রা দিয়ে কিভাবে সলভ করব, আপনি যদি এটা ক্যাচ করতে পারেন দেন আপনার ডায়াক্সট্রা ওকে। এটাই। তো আপনি এরকম প্রত্যেকটা অ্যালগরিদম, গ্রাফের তো অনেকগুলো অ্যালগরিদম থাকবে, অনেকগুলো ডাটা স্ট্রাকচার ইউজ হবে, ওইগুলো যখন আপনি এরকম ক্যাচ করতে পারবেন তখনই আপনি মনে করবেন ইটস ওকে, ইটস টাইম টু সুইচ টু নেক্সট ওয়ান। এবং শুধু একটা দুইটা না, আপনি এই টেস্টটা সার্টেন কিছু প্রবলেম 5টা 10টা ওই রিলেটেড কিছু প্রবলেমে দেখবেন যে আপনি যদি সবগুলোতেই দেখেন যে হ্যাঁ আমি তো একবারই পারতেছি, বুঝতে পারতেছি কিভাবে হচ্ছে, অন দ্যাট কেস আপনি মনে করবেন